হ্যালো, গুড আফটারনুন। তো আজকে আমি যাচ্ছি আসানসোলে। একটা নিকনের একটা প্রোগ্রাম হয়েছে, তো সেখানে আজকে যাচ্ছি। এটা আসানসোলে হোটেল পায়েল ইনে এই প্রোগ্রামটা হচ্ছে। তো আমি আজকে ওখানেই যাচ্ছি। আমাকে দাদা আছে এক আমার, সে সিনিয়র ফটোগ্রাফার। তো সে আমাকে আজকে বলেছে ওখানে আসার জন্য। যাই তাহলে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে যার কথা বলেছিলাম, এই যে সেই দাদা, নাচ ফটোগ্রাফি দাদা। এই হলো ফার্স্ট টাইম করছি ভিডিও, ঠিক আছে? তো কেমন হচ্ছে জানি না। তো এবার গিয়ে স্পটে দেখা হচ্ছে। আমরা এসে গেছি এখন হোটেল পায়েলিনে, ঠিক আছে? তো এটা আসানসোলের রেলওয়ে স্টেশন একদম সামনে, ঠিক আছে? তো এটাই হচ্ছে হোটেলটা, পিছনে যেটা ওটাই হোটেলটা। তো এখানে এবার আমরা ঢুকবো, ঢুকে গিয়ে ভিতরে কী হচ্ছে না হচ্ছে সব জানাবো, দেখাবো। আচ্ছা প্রসেনজিৎ, আজকের প্রোগ্রামটা কি বিষয় নিয়ে আর কোন কোম্পানির উপরে? আজকে যে প্রোগ্রামটা রাখা হয়েছে, আর এটা নিকনের তরফ থেকে আছে। আমাদের নিকনে একটা নতুন মডেল লঞ্চ করেছে Z52, যেটা খুবই হিট মডেল। তার সম্পর্কে আজ কিছু টেকনিক্যাল নলেজ আর কিছু এখানে ওয়ার্কশপ টাইপের একটা প্রোগ্রাম রাখা হয়েছে, যেটা আজকে এখানে আমাদের আসানসোল পায়েল মলের মধ্যে প্রোগ্রামটা করা হয়েছে। আর এছাড়া কি Z5 Mark II ছাড়া কি আরও অন্য কোনো মডেল আছে আজকে? না, স্পেশালি আর Z5 Mark II জন্যই এই প্রোগ্রামটা রাখা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে নিকনের একটা প্রোগ্রাম আছে। নিকনের যে ক্যামেরা লঞ্চ হয়েছে Z50 Mark II, সেই প্রোগ্রামের জন্য নিকন আমাকে ইনভাইট করেছে এই প্রোগ্রামে আসা। বলতে পারেন, বাট আমরা লঞ্চ কতটা ইউজ করবো না, কারণ আমাদের ক্যামেরাটা অলরেডি মার্কেটে চলে এসছে। তো জাস্ট আমরা এখানে রেখেছি, আপনাদেরকে ইনভাইট করেছি, এগুলো স্পেশাল ফিচার সম্পর্কে ডিসকাস করব। আপনারা এখানে ক্যামেরা থাকবে, সেগুলোকে টাচ অ্যান্ড ট্রাই করে দেখবেন। আমাদের এখানে কিছু ক্রিয়েটার্স রয়েছে যারা এখানে আসানসোলে আমরা ক্যামেরাটা একদিনের জন্য পাঠিয়েছিলাম, তারা আমাদেরকে প্রচুর হেল্প করেছে। ক্যামেরাটা দিয়ে টেস্ট অ্যান্ড ট্রাই করে ফিডব্যাক দিয়েছে, কিছু ছোট কন্টেন্ট বানিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে কলকাতা থেকে আমাদের একজন ক্রিয়েটার এসেছেন, তিনিও চেষ্টা করেছেন একটা ভালো ভিডিও কিংবা কন্টেন্ট শ্যুট করে ফিডব্যাক বানিয়ে দেওয়ার জন্য। তো আমরা সেগুলো পরপর আজকে দেখতে থাকবো। আজকে আমরা ইচ্ছা করে একটুখানি বিকেলের দিকে রাখার চেষ্টা করেছি এখনকার ইভেন্টটা, বিকজ অফ বাইরে প্রচণ্ড গরম আসানসোলে, সেই কারণের জন্য। তো চেষ্টা করবো ইন্টারাক্টিভ সেশন করার জন্য। আপনাদের যত কোয়েশ্চেন অ্যান্সার হবে, আপনাদের এখান থেকে যত কোয়েশ্চেন পাবো, তত আমরা আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে, অ্যান্ড আমরা সেই কনফিউশনগুলো ক্লিয়ার করতে অনেকটা এগিয়ে যেতে পারবো। তো আমি আর টাইম ওয়েস্ট করবো না। আমাদের সঙ্গে আমাদের নিকন ইন্ডিয়া টেকনিক্যাল টিমের মেম্বার মিস্টার সৌম্যজিৎ মৈত্র রয়েছেন। তো আমি ওনাকে হ্যান্ড ওভার করবো অ্যান্ড রিকোয়েস্ট করবো ইভেন্টটাকে স্টার্ট করার জন্য। থ্যাংক ইউ শিবাশিস। আরে জোরে হাততালি, একটু কাজ করতে হবে। অনেকেই আমাকে চেনে আসানসোলে। আমি বহু বছর ধরে আসছি, ওয়ার্কশপ করাচ্ছি। আমার এখনো মনে আছে সালটা 2014, আজ থেকে 11 বছর আগেকার কথা। নিকন ইন্ডিয়ার প্রথম ওয়েডিং ওয়ার্কশপ হয়েছিল, নিকন ইন্ডিয়ার প্রথম ওয়েডিং ওয়ার্কশপ হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন আসানসোল, ঠিক আছে? এবং সেই ওয়েডিং ওয়ার্কশপটা আমি করাতে এসেছিলাম 2014 সালের পর। 2014 থেকে 2025 আপনাদের ফটোগ্রাফি প্যাটার্নের মধ্যে অনেক চেঞ্জেস হয়েছে। তো এত কিছু চেঞ্জেসের মধ্যে আরেকটা ছোট্ট চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব।
সেই চেঞ্জটা হচ্ছে আজকে যে নতুন ক্যামেরাটি লঞ্চ করা হয়েছে, যে নতুন নিকনের মিররলেস ক্যামেরাটি লঞ্চ করা হয়েছে, কৃষ্ণ তো একটা বডি যে কোনো একটা ছোট লেন্স দিয়ে আমরা হাতে দিলে ভালো হয়। তো সেই ক্যামেরাটি হচ্ছে নিকনের Z52 বা Z52। এই Z52 বা Z52 এই ক্যামেরাটা আমি প্রথমে বলে রাখি, কোট আর কোট, যেদিন ক্যামেরাটা আমার হাতে এসেছিল, আমি যখন প্রথম এই ক্যামেরাটা হাতে নিয়ে তার ফিল এবং তার টেকনিক্যাল স্পেসিফিকেশন, তার এটসেট্রা, তার পারফরমেন্স, কোয়ালিটি এটসেট্রা, এগুলো নিয়ে যখন আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, the first thing which came into my mind is this is the game changer. This is actually the game changer. এবং তার উদাহরণ আমি আপনাকে দেব ধীরে ধীরে, যে why it is called a game changer. First of all, এই নিকনের Z52 বা Z52 যে ক্যামেরাটাই, মানে যেটাই আপনি বলুন না কেন, এটা একটা ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা, একটা ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা। ফুল ফ্রেম কেন বলি আমরা? আপনারা মোটামুটি সবাই ওয়েডিং সেগমেন্টের সঙ্গেই যুক্ত, তাই তো? এবার আমরা জানি যে সেন্সরের সাইজটা কতটা ম্যাটার করে। একটা সেন্সর তার সাইজটা কতটা ম্যাটার করে। সেন্সরের সাইজ যত বড় হবে তত বেটার কোয়ালিটি পাবো। আর একটা ক্রপ সেন্সর বডি, মানে তথাকথিত ডিএক্স ফরম্যাটের ক্যামেরা বডি, আর একটা ফুল ফ্রেম ক্যামেরা, এই দুটোর মধ্যে পারফরমেন্সের বেসিক ডিফারেন্সটা কিন্তু তৈরি হয় তার সেন্সরের সাইজের উপর। এবার আসি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট দিস ক্যামেরা। এখানে কতজন ভিডিওর কাজ করেন একটু হাত তুলবেন? মাত্রই কজন? বাকিরা করেন না ভিডিও? সবাই তো করে, হাত তুলে দিন। আচ্ছা, ভিডিও যদি আমি করতে চাই, ধরুন আমি একটা বিয়ে বাড়িতে নিয়ে কাজটা শুরু করার আগে প্রথম কি কি জিনিস চেক করবো? ক্যামেরার সেটিংসে কি কি জিনিস চেক করবো? অবভিয়াসলি ব্যাটারি, মেমোরি কার্ড এগুলো লাগানো আছে কিনা ওটা তো দেখবই। তারপরে আমি কি কি জিনিস চেক করব ভিডিওটা শুট শুরু করার আগে? বলুন। পেছন থেকে কিছু উত্তর আসছে না। করার ক্ষমতা রাখে at 60 fps। আচ্ছা, fps টা কি জিনিস? ফ্রেম পার সেকেন্ড। fps টা বেশি হলে কি হয়? fps বাড়লে কি হয়? fps যদি করাই, সেটা অ্যাকচুয়াল মালাবদল হবে না, বা সেই এক্সপ্রেশনটা আমি পাবো না। আমি যদি সিঁদুর দানের রিটেক করাই, আমি খালি সিঁথি পাবো না, সেটা কিন্তু সিঁদুর দান হবে না। কাজেই ওয়েডিং ইন্ডাস্ট্রিতে there is no option of doing retake, যেটা আমি করব on the spot at a time আমাকে করতে হবে। This camera comes with 3.5 times faster autofocusing system, 3.5 গুণ বেশি faster autofocus system with its earlier generation camera. 10 স্টপ যদি আন্ডার এক্সপোজ সিচুয়েশনে থাকে, সেখানেও কিন্তু আমার এই ক্যামেরা সাবজেক্টকে ডিটেক্ট করে তার চোখে ফোকাস করতে পারে। ফিলিউড সিন, সানসেট হচ্ছে, সান পেছনে, সাবজেক্ট আপনার সামনে, সাবজেক্টটা পুরো ডার্ক, কালো, কিছুই বোঝা যাচ্ছে না, সেখানেও দিস ক্যামেরা ক্যান ট্র্যাক দ্য সাবজেক্ট অ্যান্ড সাবজেক্টস আই up to -10 EB of the, it can detect the subject and do the autofocus. আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার আগে একটা পয়েন্ট আমি বলে রেখে দিই, যেটা আমি এখন দেখাবো। হায়ার রেজলিউশন জুম, এই টার্মিনোলজিটা সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো এই টার্মটা সম্বন্ধে কেউ জানেন কি? হোয়াট ইজ দিস? আপনি একটা বিয়ে বাড়িতে কাজ করতে গেছেন, আপনার টিমে 4 জন গেছে, 4 জনের কাছে 4টে আলাদা আলাদা ক্যামেরা বডি, আলাদা আলাদা লেন্স লাগানো আছে। আপনি সিনেমাটোগ্রাফি করছেন, 50 mm লেন্স আমার হাতে আছে, 50 mm লেন্স দিয়ে আপনি ভিডিও করছেন। এবার আমার সাথে সাবজেক্টের ডিসটেন্স হচ্ছে এতটা, ঠিক আছে? আমি এখানে, সাবজেক্ট ওখানে 10 EB তে, সেটা একবার ট্রাই করে দেখে নিন। আমার একজন ভলেন্টিয়ার লাগবে, ডিসপ্লে এসছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।
যে কোনো একজন শাহানু না না তুমি বসো তুমি ইউ উইল বি ইন্ট্রোডিউস লেটার আমার নাম ভিকি 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 এখান থেকে একটু দূরে যাও মুখে আলো যাতে না পড়ে পিলারের পেছনে হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 আমার তারটা কি আসবে এতটা আচ্ছা 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 টিভি অফ 4K ওকে ফুল এইচডি ভিডিও রেজোলিউশন কত মেগাপিক্সেলে যদি আমি ক্যালকুলেট করি কত মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল 2.216 না না 2160 আমি ওটা বলছি না কত মেগাপিক্সেল মানে ধরুন একটা ফুল এইচডি ভিডিও আমি রেকর্ড করেছি সেটাকে পজ করে যদি একটা স্ক্রিন গ্র্যাব করি তার একটা ফ্রেম গ্র্যাব করি সেটা কত মেগাপিক্সেলের হতে পারে অ্যাপ্রক্স 2 মেগাপিক্সেল 4K এর ক্ষেত্রে 4 না 8 মেগাপিক্সেল ঠিক আছে 4K এর ক্ষেত্রে 8 মেগাপিক্সেল বাট আমার এই ক্যামেরাটার রেজোলিউশন কত 24.5 মেগাপিক্সেল আমার কাছে মেগাপিক্সেল অনেক বেশি আছে আমার কাছে নাম্বার অফ পিক্সেলস অনেক বেশি আছে রেজোলিউশন অনেক হাইয়ার সেই কারণের জন্য এই অপশনটা আমার কাছে আছে যে আই ক্যান এনেবল দ্য হাই রেজোলিউশন জুম মানে ওই ফিচারসটা ইয়েতে হবে কি আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন আপনি আপনার নাম সজল ব্যানার্জি আপনার মুখটা দেখতে পাচ্ছি না ওই জন্য একটু আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন আমি যখন ভিডিও করছি ভিডিওতে একটা ফুল এইচডি ভিডিওকে যখন আমি টাইমলাইনে ফেলি টাইমলাইনে ফেলার পর যদি দেখি আমার আশেপাশে আনওয়ান্টেড এরিয়া আছে সেটাকে যদি আমি স্কেলে গিয়ে জুম করি পোস্ট প্রোডাকশনের সময় ধরুন প্রিমিয়ার বা অন্য কোনো সফটওয়্যারে যখনই সেটাকে আমি জুম করবো 100 থেকে 110% বা 120% তখন কিন্তু ভিডিওটা ফেটে যাবে তাই না আমি শুট করেছি ফুল এইচডিতে আমার আউটপুটও আসছে ফুল এইচডিতে যদি আমার ওটা 4K হয় আমি শুট করেছি 4K তে আউটপুটও আসছে 4K তে আমি জুম যেই মুহূর্তে করব কোয়ালিটি ফেটে যাবে স্টিল ছবির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই হয় না স্টিল ছবি মানে হচ্ছে আমি একটা 24 মেগাপিক্সেলের ক্যামেরা লার্জ ফাইল সাইজে যখন লার্জ ইমেজ সাইজে গেছি তখন আমি ফুল 24 মেগাপিক্সেলই পাচ্ছি একটা 24 মেগাপিক্সেলের ছবি দিয়ে একটা বিশাল বড় সাইজের হোর্ডিং প্রিন্ট করা যায় সেখানে তো আপনি একটা 12-36 সাইজের অ্যালবাম দিচ্ছেন তাই না সেখানে আপনি কেটে ওটাকে 10% কাটলেন না 20% কাটলেন দ্যাট ডাজন্ট ম্যাটার ভিডিওর ক্ষেত্রে এটা ম্যাটারস a lot এই জন্য এই ফিচারটা ভিডিওতেই দেওয়া হয় কারণ স্টিলে ওটা আপনি পরেও করতে পারেন বুঝতে পেরেছেন এবার ভালো করে খেয়াল করুন আপনি ধরুন আপনি আমার সাবজেক্ট ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি আপনার অবধি পৌঁছতে পারছি না আমার কাছে 50 mm লেন্স আছে করলাম অন করে আমি নিয়ে চলে গেলাম আপনার কাছে এবার আমি যদি মনে করি এটা আমার 50 mm এর ফোকাল লেন্থ এবার আমি মেনু থেকে গিয়ে ইমেজ এরিয়াটাকে করে দিলাম dx এবার চলে এলাম এটা আমার dx এ 50 mm এর ফোকাল লেন্থ তার মানে 50 টা হয়ে গেল কত 75 এবার 75 এ যখন আমি এইচআর জুমটা অন করব অন হবে না সরি আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম অন হবে বলে কিন্তু অন হবে না এটা জেড লাইনে দিয়েছে হয়তো ফার্মওয়্যার আপডেটেও চলে আসবে কারণ জেড লাইনে ছিল না আগে ফার্মওয়্যার আপডেটে দিয়েছিল পরে সেটাকে 140 অবধি নিয়ে যেতে পারবে বুঝতে পারলেন শাটার স্পিড ভালো লাগছে ছবিটা দেখতে না হ্যাঁ না ধরুন আমি একটা ছবি তুললাম এই একটা ছবি তুললাম ছবিটা দেখা যাচ্ছে না মানে ওই আর কোনোরকম এই ছবিটা যদি আমার জেপেগে তোলা থাকতো এই ছবিটা যদি আমার জেপেগে তোলা থাকতো তাহলে এই ছবিটাকে কি আমি মডিফাই করতে পারতাম ঠিকঠাক টোনে না না এটাকে আমি ছোট্ট করে একটু কালেকশন করার চেষ্টা করি ইন ক্যামেরা হ্যাঁ ক্যামেরা দিয়ে না কোনো ফটোশপ না কোনো লাইটরুম না এনএক্স স্টুডিও কিছু না ইন ক্যামেরা ছবিটাকে আমি একটু কালেকশন করার চেষ্টা করি আসবে স্লো আছে রিটাচ আই বাটন প্রেস করলে এই অপশনটা পাবো ছবিটা প্লে করে আই বাটন প্রেস করলে এই অপশনটা পাবো
রিটাচে গিয়ে র প্রসেসিং প্রথমে কারেন্ট পিকচার আমি একসাথে অনেকগুলোও করতে পারি, আমি একটাও করতে পারি, আমি একটাই করছি। কোন ছবিটা? এই ছবিটা, ঠিক আছে। ইমেজ কোয়ালিটি আমি করলাম ফাইন স্টার, যেটাতে এক্সপোর্ট হবে জেপেগ ফাইন স্টার। ইমেজ সাইজ লার্জ, দেন এক্সপোজার কম্পেনসেশন, মানে এক্সপোজারটাকেই বাড়াচ্ছি, 2 স্টপ ওভার করলাম, ঠিক আছে। হোয়াইট ব্যালেন্স কত রেখেছিলাম? 10,000 কেলভিন। আমি 10,000 কেলভিনটাকে কমিয়ে নিয়ে এলাম 3,230 কেলভিন, ঠিক আছে, বা 3,130 কেলভিন। ওকে, দেন পিকচার কন্ট্রোল, very to neutral, color space, Adobe RGB, active delighting, I2, noise reduction, যা খুশি রাখতে পারি। আরো অন্যান্য অনেক সেটিংস আছে, করে নিয়ে আমি এটাকে এক্সিকিউট করলাম, পিকচার সেভ। এটা ছিল আগের ছবিটা। পৃথিবীতে এমন কোনো ফটোশপ দেখিয়ে দাও এই ছবিটা জেপেগে তোলা থাকলে কনভার্ট করে ঠিকঠাক এক্সপোজারে নিয়ে আসা যাবে? পসিবল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন ক্যামেরা এই ছবিটাকে এই পজিশন থেকে এই পজিশন নিয়ে যে কোনো ক্ষেত্রে আমি এই অপশনটা পাই UHD, মানে আলট্রা হাই ডেফিনেশন। 4K আলট্রা হাই ডেফিনেশনে আমরা শুট করি এতকাল, কিন্তু আমি চাইলে পরে 4K DCI ফরম্যাটে শুট করতে পারি। DCI, ডিজিটাল সিনেমা ইন্টারফেস। সিনেমা যে 4K ভিডিওতে শুট হয়, 4K রেজোলিউশনে শুট হয়, সেটাতে আমি চাইলে শুট করতে পারি। দ্যাট ইজ 4032। 4K মানে কত? 4000। 4000এই যদি আমি না পৌঁছই তাহলে 4K কিসে? 3840 মানে তো 4K নয়, ওটা 4K UHD। এটা 4032/2268 4K DCI ফরম্যাট। তো জাস্ট কোয়ালিটি নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছিল। সেলস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি কেনার কথা বলি, তাহলে পরে এটার সঙ্গে কোন লেন্সটা নিলে পরে ভালো হয়, এটা সবার প্রথম কোয়েশ্চেন আসে। তো 24-70 দিয়ে কিট আছে, 50 দিয়ে কিট আছে, 24-120 কিট আছে। কিন্তু এগুলো ছাড়া যদি কেউ চাইছে যে আরো বেটার কোয়ালিটি, মানে একটা ক্যামেরার আরো বেটার কোয়ালিটি করার জন্য সবসময় আমরা বলি যে প্রাইম লেন্সেস ইউজ করার জন্য। তো এই ক্যামেরাটার যে বাজেট বা এই ক্যামেরাটা যে সেগমেন্টের জন্য এসছে, সেটা হচ্ছে একদম লোয়ার লেভেলের, এন্ট্রি লেভেলের যে মিররলেস ক্যামেরাগুলো আছে তার মধ্যে সমস্ত কিছু ইকুইপ করে দেওয়া হয়েছে। তো সেই কারণের জন্য এটাকে একটা অ্যাডিশনাল অফার দেওয়া হয়েছে 35mm 1.4, 50 1.4, এই দুটো লেন্স 40,000 করে ডিসকাউন্ট রয়েছে। তো সেগুলো 40,000, এটার সঙ্গে ক্যামেরার সঙ্গে ডিসকাউন্টেড রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ক্যামেরাটা বেরোবার সাথে সাথেই 85mm লেন্সটা, যেটা খুব ভালো লেন্স, 85mm এস লাইনের লেন্স, সেটারও প্রাইস অনেকটা, প্রায় 5,000 টাকা ওটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে MRP। সেটাও আমরা একটু দেখে নিই।
হ্যাটস অফ টু ইউ অল, যে এই ডিফিকাল্ট ওয়েদার কন্ডিশনেও যে এত ভালো শ্যুট আপনারা করতে পেরেছেন। হ্যান্ডিং ওভার দিস মাইক্রোফোন, আমি কিছু এক্সপিরিয়েন্স শুনবো কাকে। গুড ইভিনিং অল। এই ভিডিওটা শেষ করেছে প্রপারলি সেবক সেনগুপ্ত করেছে। একটা বিকেলবেলার দিকেই করা হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই মুহূর্তে ওরা শ্যুট করেছে। আমি তো জাস্ট সাপোর্ট করেছি যতটুকুনি পেরেছি। ভিডিওটা জানি না কতটা ভালো হয়েছে, তবে যতটাই মনে হয়েছে আমার ক্যামেরাটা খুবই ভালো, কেন লো আইএসওতে একদম তোলা হয়েছিল, একদম লো লাইটেও আর লো আইএসওতেও তুলেছিলাম, আইএসওটাও বাড়াইনি খুব বেশি। কত ছিল ম্যাক্সিমাম আইএসও? ব্যাস ওইটাকে কিছু ফটো তুলেছিলাম, সেটা মধ্যে আছে। তো বেশি আমার খুব বেশি ভালো লেগেছে, ডাইনামিক রেঞ্জটা খুব বেশি ভালো লেগেছিল। আর লো লাইটটা কেমন সেটা তো বেশি বেশি সেও কি বলতে পারবে ভালো করে। ক্যামেরাটা যখন পাঠানো হয় তখন আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 2 দিন, যে 2 দিনের মধ্যে শ্যুট করে দিতে হবে, কিন্তু অ্যাভেলেবেল কেউ ছিল না, ক্যামেরাটা খালি ছিল। সবার নিজে নিজে শ্যুট আছে হঠাৎ ঠিক করা হলো যে শ্যুট হবে, লোকেশনটা হয়তো জানে সব, এটা ভূতাপুরি। এর আগে আমরা একবার শ্যুট করেছিলাম, নিকনের কোনো কাজ হলে বৃষ্টি পড়ে ওখানে। নিকনের এই বৃষ্টি, আমরা গেছি 4টের সময় গেছি শ্যুট করবো বলে, শ্যুট করবো তো 2টো এলসি লাইট নিয়ে গেছিলাম আমরা, জানি দিনের সন্ধ্যাবেলা শ্যুট করবো চলে আসবো। তো মন্টুদা বললো যে বিকেলবেলায় কটা ফটো তুলে নেবো, লাইটটা নিয়ে নিবি। অভিজিৎ বললো লাইটটা নিয়ে না, 3টের সময় লাইটটা নিয়ে নিয়েছি সাথে। এবার আমরা জানি না যে ওখানে এই কন্ডিশন হবে, পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি স্টার্ট হলো। বৃষ্টি যে সময় শ্যুট হচ্ছে, মানে সেটা হচ্ছে 6টা 6:30, সে সময় পুরো ডার্ক পিচ অন্ধকার হয়ে গেছে। মানে কোনো মতে আমরা খুঁজে পাচ্ছি না কি করবো। যে মডেল ছিল ও তো খুবই ভালো ছিল, ও বলে দাদা শ্যুট করে দাও। তো তখন আমরা শ্যুট স্টার্ট করলাম, ওই বৃষ্টির সময় শ্যুট স্টার্ট করেছি। এবার ক্যামেরাটা যখন আমরা ফার্স্ট টাইম নিচ্ছি, আমাদের কাছে লেন্সেস যেটা ছিল সেটা 50mm ছিল, একটা 1.35 আর 50 এই দুটো লেন্স ছিল, আর একটা 4 ছিল, হ্যাঁ 1.4। এই লেন্সটা দিয়ে শ্যুট শুরু করলাম। তো সত্যি কথা বলতে কি, ক্যামেরাটার মধ্যে একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, প্রথম হচ্ছে স্টেবিলাইজেশন। হাতে শ্যুট করেছি প্রপারলি, হাতে টেনে 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 যা শট করেছি, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ফোকাস নিয়ে একভাবে যতগুলো শট পাঠানো হয়েছে আপনাদেরকে, প্রত্যেকটা শট মনে হয় না ফোকাসে কোনো আপনি কিছু দেখতে পেয়েছেন। মানে আমরাও করিনি। আর পরে আমরা ভাবছিলাম লগে শ্যুট করছি, ঠিক আছে, কি হবে না হবে, বেশ ISO 800 রেখে শ্যুট করেছি লগে। তো যে লাইট মানে ফ্ল্যাট লাইটিং আছে, আর এদিক ওদিক করেছিলাম, তো ছবিটা যখন ফোকাসে দেখছি, ছোট স্ক্রিন আমরা জুম করে দেখে নিচ্ছিলাম, স্মার্ট জুম, যে ঠিকঠাক আছে কিনা, গেন্স আসছে কিনা, কিছু নেই, প্লেন একদম যেমন নিট অ্যান্ড ক্লিন ছবি আছে সেরকম। তো পরে আমার কাছে ফুটেজটা ছিল, আমি নিজে ব্যক্তিগত একবার কালার কারেকশন করেছিলাম ছবিটা, নিজে যতটা পেয়েছি, এত হাই লেভেলের নয়। হ্যাঁ, আমি লাট ফেলে দেখেছি, লাট ফেলে দেখলাম ক্যামেরাটা অসাধারণ। পেয়ে যাবো সমাজিতের সাথে, দেখা যাক কতটা কি করতে পারি। আমি ল্যান্ডস্কেপও করি, আর তার সাথে ওয়েডিং আর ফ্যাশন গত 3-4 বছর ধরে করে আসছি। আমার কাছে নিকনের Z8 আর Z9 এই দুটো ক্যামেরাই মেনলি আমরা ইউজ করি এ রোল আর বি রোল ক্যামেরা হিসেবে। আমার একটা টিম রয়েছে, সেই ফটোগ্রাফি টিমটাকে আমি শেখাই, মেন্টারিং করি, আমাকে মেন্টারিং করে এরা সবাই মিলে। তো অ্যাকচুয়ালি যখন প্রথম Z5 II ক্যামেরাটা দিয়েছিল, আমি সত্যি মানে একদমই প্রিপেয়ার ছিলাম না। মানে এটা এমন নয় যে আজকে এখানে এসেছি দেখে আমি বলছি বাড়ি অনেক কিছু কথা, বাট দুটো Z5 II ক্যামেরা দিয়েছিল এবং আমার হাতে ম্যাক্সিমাম ওই 2 থেকে 3 ঘন্টার সময় ছিল। তো সেই সময়ের মধ্যে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করছি। এটা সেই ভিডিওটা। দেখুন তারপরে কি কথা বলছি। হাই, আমি ডক্টর শাইনবাবু। দীর্ঘদিন ধরে Z9 আর Z8 ইউজ করে এসেছি ওয়েডিং আর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য। উপর অটোফোকাস আর ডাইনামিক রেঞ্জ পারফরমেন্স নিয়ে তো বলার নতুন করে কিছুই নেই। নতুন যে এই ক্যামেরাটা বেরিয়েছে Z5 II, এই ক্যামেরাটার অটোফোকাস আর ওভারঅল পারফরমেন্স কিরকম হয় সেটা আমরা এখন দেখে নেব। ক্যামেরাটা ভীষণই লাইট ওয়েট, অনলি 700 গ্রামসের কাছাকাছি ওজন।
গিম্বেল সেট আপ করা খুবই ইজি, আর হ্যান্ডেল শুটের জন্য 7.5 স্টপ ইন বডি স্টেবিলাইজেশন খুবই বেনিফিশিয়াল। ক্যামেরাটি নেটিভ ISO 100, যেটা স্টিল ফটোগ্রাফির জন্য 64,000 অবধি আর ভিডিওগ্রাফির জন্য 51,200 অবধি এক্সটেন্ড করা পসিবল। ভিডিওগ্রাফির কথা মাথায় রেখে ক্যামেরাটিতে লগ আর র ফাইল ফরম্যাট সাপোর্ট করার প্রভিশন দেওয়া রয়েছে। যত ডিফিকাল্ট লাইটিং সিচুয়েশনই হোক না কেন, এআই ইন্টেলিজেন্ট আই অটো ফোকাস সবসময় সাবজেক্টের চোখের উপরে ফোকাস থাকে। এরকম একটা ছোট কম্প্যাক্ট বডির মধ্যে সমস্ত প্রিমিয়াম ফিচার্সই নিকন দিয়ে দিয়েছে। তাহলে হাত দেরি কিসের? সঙ্গী করে নিন নিকন Z5 II আপনার গল্প বলার সঙ্গী হিসেবে। সে গল্পগুলো ক্যাপচার করুন আর ট্যাগ করতে থাকুন নিকন ইন্ডিয়া। নিয়ে কালকেও সমজিৎ স্যার বলেছিলেন, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে বলা সম্ভব হয়নি। পিএসআই সেন্সার মানে ব্যাক সাইড ইলুমিনেটেড যে সেন্সারগুলো, এই সেন্সারের ডাইনামিক রেঞ্জ পারফরমেন্স এবং তার সাথে ভিডিও ক্যাপাবিলিটিস মানে যে কোনো রকমের ফাস্টার অটো ফোকাস, ফাস্টার প্রসেসিং, এই জিনিসটা খুব বেনিফিশিয়াল ইন টার্মস অফ ওয়েডিং ফটোগ্রাফি এবং যারা স্ট্রিট ফটোগ্রাফি বা ট্রাভেল ফটোগ্রাফি পছন্দ করে তাদের জন্য। বিকজ এই যে এই সিমস সেন্সারটা, নর্মাল যে সিমস সেন্সার পুরোনো দিনে ইউজ করা হতো সেইগুলো অতটা ফাস্ট প্রসেসিং ইঞ্জিনের সাথে জড়িত নয়, মানে এদের একটাই লেয়ার থাকে এবং তারপরে এই ব্যাক সাইড ইলুমিনেশনের জন্য সেইটার প্রসেসিং ক্যাপাসিটি বা ডাইনামিক রেঞ্জ এইগুলো অনেকটা বেড়ে যায়। খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট এই জিনিসটা বিএসআই সিমস সেন্সারের জন্য আমি কিন্তু Z5 এর দিকে একটু ঝুঁকে গেছি, মানে ইভেন আফটার ইউজিং Z8, Z9 এই সমস্ত ক্যামেরা ইউজ করার পরেও। আর তার সাথে তো বলাই হয়েছিল Z9 এর প্রসেসর X7 প্রসেসরটা ইউজ করা হয় এবং এই বিএসআই সেন্সর ইউজ করার জন্যই অ্যাকচুয়ালি ছবি তোলার যে রেটটা মানে ফ্রেম রেটস অফ শুটিং সেটা অনেকখানি এনহ্যান্সড হয়ে যায়। মানে যেটা প্রথমে Z5 এর ক্ষেত্রে 4.5 FPS এর ছবি শুট হতো, সেটা এখন মোটামুটি 14 FPS এর কাছাকাছি শুট করা যাচ্ছে ইভেন ইন র, এবং তারপরে যেটা কেউ করলে তো আরেকটু বেশি বেড়ে যায়। আর অটো ফোকাস পারফরমেন্সের বিষয়ে যদি কেউ হ্যান্ডস অন ট্রাই করতে চায়, বেস্ট ট্রাই করা যায় হচ্ছে লো লাইট এরিয়াতে। আমার যে শ্যুটটা হয়েছিল সেটা শ্যুটটা করার সময় অলরেডি সন্ধ্যাবেলা পুরো হয়ে গেছে, মানে সেখানে একটাই লন্ঠন জ্বলছিল, একটাই জাস্ট এলসির মতন একটা লাইট ইউজ করা হয়েছিল আর উপরে একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছিল। সেই স্ট্রিট ল্যাম্পের আলোতেই এই পুরো শ্যুটটা করা হয়েছিল। তো আমার ক্ষেত্রে খুব একটা বেশি লাইট প্রোটেকশন দেওয়া হয়নি, আমাকে পুরো স্ট্রিক্টলি থাকতে বলা হয়েছিল Z5 II 35-1.8, 51-1.8 আর 85-1.8 এটারই পুরো পারফরমেন্স এটা। আর তার সাথে আমার নিজস্ব একটা 14-30 মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, সেটা একটা ছবি দিয়েছিলাম। আর এই যে বিষয়টা সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ভিডিও ফিচার্সে। কেউ কি এই ফিচার্সটা ইউজ করে? AFF বলে একটা আলাদা ভিডিও ফিচার্স রয়েছে, কেউ কি জানে বা বলতে চায় কি সব থেকে বড় সুবিধা? AFC এবং AFF এর মধ্যে এই একটা পার্টিকুলার ডিফারেন্স, যেখানে আমি অটো ফোকাসের স্পিডটাকে মডিউলেট করছি। যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তারা অনেক সময় সামনে একটা গাছ ফটো বা ব্রাইট দূরে থাকে বা একটা অফ ফোকাস থেকে ফোকাসের দিকে শিফট করে, সেটা কি হয় যখন কন্টিনিউয়াস অটো ফোকাস থাকে করবেন কিংবা নেবার কথা ভাবছেন, স্যার প্লিজ রেকর্ড করবেন না, আমার চাকরিটা চলে যাবে। সবকিছু ঠিক থাকলে সেই প্রোগ্রামটা হবে। 19 তারিখের জায়গায় 20-21 তারিখ হতে পারে কিংবা 18 তারিখ হতে পারে, বাট ওই ফেজটাতে এই ইভেন্টটা হবে। আমার চেষ্টা আছে 19 তারিখেই হবে। তো ওই ইভেন্টটার জন্য আমি এখন থেকে ডিক্লেয়ার করে রাখলাম যে ওই ফটোগ্রাফি কম্পিটিশনটা আবারও হবে এই বছর। এখন থেকে বলে রাখলাম যাতে আপনারা প্রিপেয়ার হতে পারেন। গত বছর খুব শর্ট নোটিস হয়ে গেছিল, তাই অনেকে পার্টিসিপেশন করতে পারেননি। তাই আমি রিকোয়েস্ট করব যেন প্রত্যেকটা পার্টিসিপেন্ট সেই ইভেন্টটাতে পার্টিসিপেট করে অ্যান্ড ওটা একটা লার্জ স্কেলে যেন ওই ভিডিওগ্রাফি কম্পিটিশনটা আমরা করতে পারি। বাকি ডিটেল ওটার ব্যাপারে আমরা পরে শেয়ার করব, কি হবে, কি রুলস অ্যান্ড অল। আমি রিকোয়েস্ট কৃষ্ণেন্দুকে গত বছরের ফরম্যাটটা থেকে যেন 1 মাসের মধ্যে আমরা ওটাকে স্প্রেড করে দিতে পারি। নিকন বেঙ্গল পেজে চেষ্টা করবো ওটাকে শেয়ার করে দেওয়ার, তাহলে আপনারা পাবেন। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে যদি কোনো থাকে আসানসোলে কিংবা ফটো কিং এর পেজ থেকে ওটাকে আপলোড করে দেবো। চেষ্টা করবেন ফটো কিং এর যে পেজটা আছে সোশ্যাল মিডিয়ায় ওটাকে ফলো করতে, ওখান থেকে আপনারা ডিটেলটা পেয়ে যাবেন। সমুদিত হ্যাঁ, এখানে আমার একটা কথা বলার আছে। আমরা তো
মোটামুটি সবাই ওয়েডিং ফিল্ডে কাজ করি। একটা ভিডিওগ্রাফি কম্পিটিশন বা সিনেমাটোগ্রাফি কম্পিটিশন যদি হয়, সেখানে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিটাকে একটু অন্যরকম ভাবে দেখানো। প্রি ওয়েডিং শুট আমরা প্রচুর করি। প্রি ওয়েডিং শুট বাদ দিয়েও যে কিছু করা যেতে পারে, সেটা একবার একটু আমরা এক্সপ্লোর করতে পারি কি শিবাশিস? প্রি ওয়েডিং শুট বাদ দিয়েও যে কিছু করা যেতে পারে, না, এটা অনেকগুলো ক্যাটাগরিতে হয় সময়, মানে অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যাটাগরি সেট করা ছিল। আচ্ছা। তো ওখানে একটা ওয়েডিং একটা সেগমেন্ট, Wedding একটা segment। ফ্যাশন সেগমেন্ট থাকতে পারে, স্ট্রিট থাকতে পারে। সেখানে যেমন কাজল সাগরের প্রি ওয়েডিং এ পেয়েছিল অ্যাওয়ার্ড উইনার ছিল। Okay। তারপরে এখানে বাবু আছে, বাবু পেয়েছিল একটা শর্ট ফিল্মের উপর। আচ্ছা। তো এরকম 4-5টা ক্যাটাগরি থাকে। তাহলে তো ঠিকই আছে, আমরা ক্যাটাগরি ওয়াইজ যখন পেয়ে যাচ্ছি তাহলে কোনো সমস্যাই নেই। তবে আমার একটাই কথা বলার, যেটা আমরা রোজ করি সেটাতে আমরা এক্সপার্ট, কিন্তু যেটা আমরা রোজ করি না সেটা আমরা করার চেষ্টা করি, দেখি কি হয়। এইবারে আমার মনে হয় সমজিৎ, এইবারে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে কালার গ্রেডিং। ইয়েস, কালার গ্রেডিং, বেস্ট পোস্ট প্রোডাকশন ওয়ার্ড। হ্যাঁ, রাইট। এত লোকে Z52 কিনছে, Z63 কিনছে, কম্পিটিশন ব্র্যান্ডের লগ ইউজ করছে, সো লেটস সি হাউ দে আর ডুইং দ্য কালার প্রোডাকশন। কম্পিটিশন ব্র্যান্ডের লগ ইউজ করছে? হ্যাঁ, করছে তো, অনেকে করে, এখানে আছে। বাই দ্য ওয়ে, কম্পিটিশন ব্র্যান্ডের লগ ইউজের কথা মনে পড়লো, যদি কেউ লগ ফাইল নিতে চান তাহলে তাদের মেমোরি কার্ড, এসডি কার্ড নিয়ে আমার কাছে আসতে পারেন। আমার কাছে নিকন ইন্ডিয়ার তৈরি করা 12খানা লাট এবং নিকন রেড এর তৈরি করা 4খানা লাট, এই সিস্টেমই আছে। রেড আসার পরে কিছু তো রেড থেকে আমরা দিতে পারছি। ঠিক, ওকে, থ্যাংক ইউ। আই উইল ওয়েলকাম দ্য নেক্সট। ক্যামেরা সমস্ত কিছু দেখলাম, দেখে ক্যামেরা ভালোই লাগলো। আর অনেকগুলো ফিচার্স ছিল, নতুন অ্যাড ছিল যেগুলো দেখলাম। তো আমরা বেরিয়ে পড়লাম এতক্ষণে। কটা বাজে গো? 8টা। এই ওকে, এবার আমরা বেরোবো বাড়ির দিকে।